প্রশ্ন আবার এইভাবে আসতে পারে যে বেলিংহাম তো খেলেন স্পেনের, সেইখানকার কালচার আসলে কি পারমিট করে সেই অনুযায়ী একটা ব্যাপার আসতে পারে। আবার আরেকটা আসতে পারে যে মন্তেরো তিনি আসলে মানে ইংলিশটা ওইভাবে ভালোভাবে বোঝেন নাই, না বুঝেই তিনি একটা ডিসিশন দিয়ে দিয়েছেন। তো রিয়াল মাদ্রিদ ডমিনেট করেছে ইন এ সেন্স অ্যাটাকিং অ্যাপ্রোচ থেকে। রিয়াল মাদ্রিদ ড্র করেছে ওসাসুনার সঙ্গে এবং মার্কার হেডলাইন বলছে সবাই মিলে কনফিউজড হয়ে গেছে এবং রেফারি নাকি এখন সবাইকে দ্বিধা দ্বন্দ্বে ফেলে দিচ্ছেন। কার্লো আনচেলত্তিও বুঝতে পারছেন না কি করে কি ঘটছে। রিয়াল মাদ্রিদ টানা তৃতীয় ম্যাচে পয়েন্ট খোয়াচ্ছে এবং যা ঘটছে তার কোনো কিছুই কি রিয়াল মাদ্রিদের পক্ষে যাচ্ছে। লাস্ট 3টা ম্যাচ যদি আপনি পার্টিকুলারলি খেয়াল করেন, লা লিগায় যে 3টা ম্যাচে রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারলো, স্পানিওলের এগেইনস্টে ম্যাচ, সেই ম্যাচটা রিয়াল মাদ্রিদ হেরেছিল। সেই ম্যাচে কিলিয়ান এমবাপ্পের একটা পেনাল্টি তো নয়, ফাউলের কোনো কার্ড রেফারি দেখাননি সেখানে, রেড কার্ড, সেটা একটা। এরপর অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে চুয়ামেনি যখন যেটাকে পেনাল্টি দেয়া হলো সেটা, এবং থার্ড ম্যাচ যে ম্যাচে আরো একবার রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারলো এবং 9 পয়েন্টের ইকুয়েশন যদি আপনি করেন সেখানে কেবলমাত্র 2টা পয়েন্ট পেয়েছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনার সাথে কি হলো, এবার কামাভিঙ্গা ফাউল করলেন, সেখানে হচ্ছে গিয়ে পেনাল্টি কল করা হলো। এই ঘটনাকেও ছাপিয়ে গেছে জুড বেলিংহ্যামকে যখন সরাসরি রেড কার্ডটা দেখানো হয়েছে সেটা। বেলিংহ্যাম, কার্লো আনচেলত্তি, রিয়াল মাদ্রিদ বলছে যেখানে যেই অফেন্সটা ধরা হয়েছে সেই অফেন্স আসলে জুড বেলিংহ্যাম করেন নাই, এবং ক্যামেরার একটা ভিডিও কিন্তু আসলে বের হয়ে গেছে। আমরা সবকিছু নিয়ে কথা বলবো, তবে তার আগে কার্লো আনচেলত্তি কি বলছেন সেটা আমরা জানতে চাই। তিনি বলছেন তিনি গত 3 ম্যাচ ধরে তার দলের সঙ্গে যা যা ঘটছে সেটা সম্পর্কে বা সেই ব্যাপারে কিছুই বুঝে উঠতে পারছে না। শেষ 3 ম্যাচে আমাদের সাথে যা ঘটছে এরপর তো মনে হচ্ছে সমস্যা একটা আছে, আমাদের করণীয় একটাই আছে, লড়াই করা আর খেলা। আসলে আমরা আজকে ভালো খেলেছি, বুধবারেও একই কাজই করব। বুধবারে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সান্তিয়াগো বের্নাবিউতে রিয়াল মাদ্রিদ খেলতে নামবে। তবে তার আগে লা লিগার শীর্ষস্থানটা হাতছাড়া হয়ে যেতে পারে রিয়াল মাদ্রিদের। ম্যাচটা ওসাসুনার বিপক্ষে শুরুতে লিড নিয়েছিল কিলিয়ান এমবাপ্পের গোলে রিয়াল মাদ্রিদ, এবং তারপরে লাল কার্ড কাণ্ড যেটা 10 জনের দলে পরিণত করে রিয়াল মাদ্রিদকে। এরপরে গিয়ে সেকেন্ড হাফে আনতে বুদিমির তিনি গোল করেন এবং ওসাসুনাকে সমতায় ফেরান 10 জনের রিয়াল মাদ্রিদের বিপক্ষে। দেখেন এই ম্যাচটাও কিন্তু হচ্ছে কিলিয়ান ম্যাচের শুরুতে যখন ভিনিসিয়াস মিস করলেন, এমবাপ্পে তিনি হচ্ছে ভালভার্দের দারুণ একটা ক্রস থেকে সেখান থেকে তিনি আসলে গোলটা আদায় করে দিলেন। সব মিলিয়ে এমবাপ্পে কিন্তু 10 ম্যাচে 11টা গোল করে ফেলেছেন। এরপর কামাভিঙ্গার ফাউল, এরপর সে পেনাল্টি, বুদিমির পেনাল্টি থেকে গোল করলেন। পুরো ম্যাচ কিন্তু রিয়াল মাদ্রিদ ডমিনেট করেছে ইন এ সেন্স অ্যাটাকিং অ্যাপ্রোচ থেকে। তারপরও তাদের আসলে পয়েন্টটা হারাতে হবে। দেখেন কি নিয়ে কোন কোন সিদ্ধান্ত নিয়ে আমরা অফ না ইউ এই সিদ্ধান্তে তো আসবো, মানে এই কথা নিয়ে আমাদের কথা হবে। কিন্তু আমরা শুরুতে পেনাল্টির সম্ভাব্য পেনাল্টি ডিসিশনগুলো যদি একটু দেখি। প্রথমে বলতে চাইবেন বোধহয় অনেকে যে ভিনিসিয়াসের হাত লেগে যেটা হয়েছে, এইখানে 2 রকম তত্ত্ব প্রচলিত আছে। একটা হচ্ছে যে আপনি যখন স্লাইড মেরেছেন আপনার হাত তো এইভাবে করে স্লাইড মারা, মানে এমবাপ্পে তো এইভাবে গোল সেলিব্রেশন করেন, কিন্তু এইভাবে তো স্লাইড মেরে আপনি ট্যাকেল করতে পারবেন না, তাই না? তো হাতের ওইটা ন্যাচারাল পজিশনে অনেক সময় ধরা হয়। আবার কখনো কখনো বলা হয় বলের ডেভিয়েশনের হিসাব টিসাব থাকে, সেইখান থেকে রেফারিরা আমরা অনেক সময় পেনাল্টি দিতে দেখি, কিন্তু পেনাল্টি কেন দেওয়া হয় নাই এটা আমরা বুঝতে পারি। সম্ভবত পেনাল্টি না দেওয়াটা খুব বাজে সিদ্ধান্ত ছিল না। এরপরে এমবাপ্পে যখন গোল করলেন তাতে মনে হলো যে না ঠিক আছে, রিয়াল মাদ্রিদ তাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাচ্ছে। এরপরে তো জুড বেলিংহ্যামের সেই নাটকটা, সেই ঘটনার পরে আমরা বলতে পারি এইটুকু যে ওইটা ম্যাচে রিয়াল মাদ্রিদকে বড়ভাবে ভুগিয়েছে। এরপরে না সেকেন্ড হাফে গিয়ে ওই পেনাল্টি, যে পেনাল্টি নিয়ে আবার কন্ট্রোভার্সি আছে। পেনাল্টি নিয়ে কন্ট্রোভার্সি কি, যে কামাভিঙ্গা যখন বুদিমিরকে ফাউলটা করলেন ততক্ষণে বল চলে গেছে, হ্যাঁ, তো এরপরে গিয়ে পায়ে পাড়া লেগেছে। এটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাওয়ার চেয়েও মন্দ কিছু কি না। দেখেন লাস্ট দিন চুয়ামেনির সময় যেই ঘটনাটা ঘটেছিল অলমোস্ট কিন্তু আপনার ঘটনা বিচার করলে ওইটাই কন্ট্যাক্টটা ছিল, যেটা মনে হচ্ছে ঠিক আছে পেনাল্টি হতেও পারে, এইটা আরেকটু ডিলে হয়েছে বলে মনে হচ্ছে না? একটু না, ওই লাস্ট দিনের ঘটনাও যদি আপনি চিন্তা করেন আরো বেশি আসলে ডিলে হয়েছে। ইনফ্যাক্ট বল কিন্তু তখন বাইরেও চলে গেছে, যখন হচ্ছে এরপর তার পাটা সেইখানে পড়েছে। এই জিনিসগুলোই আসলে কোন ডিসিশনের ওপর বেস করে সেটা দেয়া হচ্ছে, এইটাও কিন্তু একটা আসলে টাফ। এইবার আসেন আমরা আসল কথা নিয়ে কথা বলি, তাই না?
জুড বেলিংহাম যে রেড কার্ড দেখলেন, কেন তিনি রেড কার্ড দেখেছেন, দুই রকম কয়েক রকম ব্যাখ্যা আছে। প্রথমে আমরা ছবিগুলো একটু দেখে নিই যে কি ঘটেছিল। ম্যাচের ফার্স্ট হাফ জুড বেলিংহাম এবং রেফারির ভেতরে একটা কথোপকথন চলছে। প্রথমে দেখলাম আমরা লুকা মদ্রিচের সঙ্গে কথা চলছে, এরপরে গিয়ে বেলিংহাম দেখলেন যে চট করে তাকে একটা লাল কার্ড দেখানো হয়ে গেছে। কারণ বেলিংহাম বুঝে উঠতে পারছেন না যে ভাই লাল কার্ড কেন দেখলাম, আমি তো এই ফ-বর্গীয় শব্দ আমার দেশে প্রতিনিয়ত ব্যবহার করে যাচ্ছি, তাতে কেউ কোনো কেয়ার করে না। কার্লো আনচেলত্তিও একবার হলুদ কার্ড দেখেছেন এবং মার্কা এখন বলছে যে আনচেলত্তি নিজেও নাকি রেফারি মন্তেরোকে ফ-বর্গীয় শব্দ বলেছেন, এফ-বর্গীয় শব্দ আর কি। দেখেন ওই জায়গাটাই হচ্ছে গিয়ে ঘটনাটা ঘটলে আপনি খানিকক্ষণ আগেই হচ্ছে গিয়ে অফ এয়ার একটা জিনিস বলছেন যে আতলেটিকো মাদ্রিদের ম্যাচের একটা প্রভাব সেখানে রয়েছে। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে আতলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের যে ম্যাচটা হয়েছিল সেইখানে আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে বেলিংহাম চেঁচিয়ে রেফারির উদ্দেশ্য করে বলছিলেন ওই ফ-বর্গীয় তোমাকে ফুল দিতে চাই। ঠিক আছে, এইবার যদি আমরা ঘুরিয়েও বলি যে ফ ইউ, তো ওইটা সম্ভবত রেফারিরা ব্যাক অফ দ্য মাইন্ড তাদের আমলে নিয়েছেন এবং এই ম্যাচটায় তিনি এইরকম ঘটনার কোনো একটার পুনরাবৃত্তি ঘটালেই পরে রেফারি কি ডিসিশন দেবেন এইটা আগে থেকে মানসিকভাবে বোধহয় ঠিক করে রেখেছেন রেফারি। কার্লো আনচেলত্তিও সেই কথাই বলছেন। কার্লো আনচেলত্তি আসলে যেটা বলছেন যে রেফারিরা নাকি খানিকটা নার্ভাস হয়ে গিয়েছিলেন এমন পরিস্থিতিতে। তিনি বলছেন বেলিংহামের সঙ্গে কথা না বলে আমি বরং রেফারির সঙ্গে কথা বলতে চাই। লাল কার্ডটা রেফারি নিজের নার্ভাসনেসের কারণ, সেই লাল কার্ডটা বেলিংহাম যা বলেছে তার ভুল অনুবাদ সে করেছে, কার্ড দেখার মতো কিছুই বেলিংহাম করেন নাই। এই জায়গায় ওই ফ-বর্গীয় ধরেন হচ্ছে নিজের ওপর রাগ করে অনেক সময় নিজেকে নিজে বলে না মানুষ, বেলিংহামের দাবি কিন্তু সেটাই। হ্যাঁ, তিনি বলছেন অফ, এক্স্যাক্টলি ইউ নয়, মানে বেলিংহাম আবার বলছেন যে অফ না ইউ বলেছে সেটা আর এখন আমি আরেকবার বলতে চাচ্ছি না, আমি শুধু এটুকুই বলতে চাই আমি আমার দলকে বিপদে ফেলে আসার মতো কোনো কাজ করিনি, আপনি ভিডিও এভিডেন্স দেখলেও বুঝতে পারবেন। আমি এখন কয়েকটা ব্যাপারে আসি। একে তো হচ্ছে জুড বেলিংহাম ইংলিশ, এবং ইংলিশ ফুটবলাররা যখন খেলেন এইটা প্রতিনিয়তই এগুলোর শব্দের ব্যবহার ওইখানে চলে। আবার মানে ওই দেশের কালচারে ধরেন এটাকে খুব নরমালি নেওয়া হয়। আবার বাংলাদেশের কালচারে কি চলে, বর্গীয় কোনো একটা শব্দ হয়তো চলে, ঠিক আছে। মানে এগুলো হয় কি যে ম্যাচের টেম্পারমেন্ট, ম্যাচের ইমোশন সবকিছু মিলিয়ে এগুলো সবাই ওভারলুকই করে যান। এগুলো আমরা যখন ক্যামেরায় বা কোনো কিছুতে শোনা যায় তখন আমরাও আসলে অ্যাভয়েড করে যাই যাতে এটা দর্শকের কাছ পর্যন্ত না পৌঁছায়, এগুলো আসলে শোনাই যায় মাঠ থেকে। তো এখন প্রশ্ন আবার এইভাবে আসতে পারে যে বেলিংহাম তো খেলেন স্পেনের একটা দেশে, সেইখানকার কালচার আসলে কি পারমিট করে সেই অনুযায়ী একটা ব্যাপার আসতে পারে। আবার আরেকটা আসতে পারে যে মন্তেরো, তিনি আসলে মানে ইংলিশটা ওইভাবে ভালোভাবে বোঝেন নাই, না বুঝেই তিনি একটা ডিসিশন দিয়ে দিয়েছেন। এখন এইটারে আমার নিজেরও ব্যক্তিগত কিছু মানে এক্সপেরিয়েন্স আছে। ধরেন স্প্যানিশ অনেকের সঙ্গে দেখা গেছে এরকম যে ধরেন এটা বাংলাদেশি হয়েছে, মানে বাংলাদেশি কোচের সাথে, যে ধরেন আমরা বলতে চাচ্ছি একটা কিন্তু উনি জিনিসটাকে নেগেটিভ অর্থ খুঁজে বের করে একটা মানে শাসিয়ে দিলেন, হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু তাকে ওটা কিছু বলাই হয় নাই, উল্টো ঘটনা তিনি ঘটাই দিচ্ছেন। তো এই পরিস্থিতি থেকে আমরা বুঝতে পারি যে অনেক সময় এই ভাষাগত তফাৎটা একটা ব্যবধান তৈরি করে দিতে পারে। কিন্তু রেড কার্ড অনেক বেশি হার্শ, এটা রেড কার্ডের মতো কিছুই না। আপনি একটা হলুদ কার্ড দেখায় সতর্ক করতে পারতেন, তাই না? ওই যে ঝামেলাটা হয়েছে ওখানে তিনি হচ্ছে অফ কে ইউতে তিনি শুনেছেন, সে কারণে এই ডিসিশনটা দিয়েছেন। দেখেন রেফারি যে ম্যাচের পরে যে হচ্ছে রেফারিদের তো একটা রিপোর্ট দিতে হয়, কাকে কোন কার্ড দেখালাম, কেন দেখালাম, সেখানেও কিন্তু তিনি ওই ইনসিডেন্টটা এভাবে দিয়েছেন যে বেলিংহাম তাকে ইউ বলেছে, ওই ফ-বর্গীয় ইউ ওয়ার্ডটা সেন্টেন্সটা বেলিংহাম সেখানে উচ্চারণ করেছে। এখন যেহেতু হচ্ছে আপনার পুরো ঘটনাটার কোনো একটা ক্যামেরার সেই রিপ্লেটা বা হাইলাইটসটা অংশটা কিন্তু হচ্ছে ইন্টারনেটে হচ্ছে গিয়ে সয়লাভ হয়ে গেছে, এবং সেটার পর যেটা হবে সেটা যদি না থাকতো তখন কিন্তু আপনার বেলিংহামকে 4+ ম্যাচ সাসপেনশনের আন্ডারে তার আসলে পড়তে হতো। যেহেতু ওটা আছে, এখন রিয়াল মাদ্রিদ সেটা নিয়ে আসলে আপিল করবে যে এই ভিডিওতে কোন জায়গায় বেলিংহাম সেই শব্দটা উচ্চারণ করেছে সেটা দেখাও। এখন কথা হচ্ছে যে অনেকে বলবেন এই শব্দ ব্যবহার করলেই বা কি, মানে রেফারি হয়তো এখানে হলুদ কার্ড দেখাতে পারতেন, কিন্তু এটা থেকে আমাদের আবার নিজেদেরও শেখার আছে অনেক কিছু। বাংলাদেশে আমরা তো অনেক সময় বাংলাদেশের যে ঘরোয়া প্রিমিয়ার লিগ দেখি সেখানে রেফারির গাড়ের উপরও কেউ আমার মাঝে মধ্যে মনে হয় রেফারির ঘাড়ে না চড়ে বসে মানে প্রতিবাদ করতে গিয়ে। তো এই যে এখন রেফারিরা কিন্তু অনেক সতর্ক হচ্ছে এবং তারা নিজেদের জায়গাটা শক্ত করতে চান, কিন্তু বেলিংহামের এই রেড কার্ড
ব্যাপারটা খুবই আনফরচুনেট এই কারণে যে রেড কার্ড সরাসরি না দেখিয়ে এখানে যদি রেফরির গায়ে লেগে থাকে যে না ঠিক আছে ধরেন রেফরির পরিবারকে আপনি ব্যক্তিগত আক্রমণ করলেন, যে একটা হচ্ছে যে ধরেন আপনার সাথে আমার বাদানুবাদ হচ্ছে, আপনিও বলছেন আমরাও বলছি, আবার অনেক রেফরি আসেন কন্ট্রোল নেন, কন্ট্রোল নিয়ে প্লেয়ারকে শাসায় আসেন। তো এই রেফরির যে সেই অকাত নাই সেটা তো আমরা বুঝতেই পারলাম, কিন্তু তিনি একটা অন্ততপক্ষে হলুদ কার্ড দেখায় সতর্ক করতে পারতেন, পরে গিয়ে অন্য সিদ্ধান্ত যাইতে পারতেন। এইটা একটু প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে গেছে। আমরা লা লিগা এই ডিসিশনটা আরেকবার রিভিউ করার কথা হিসাব অনুযায়ী, কারণ এরপরে যত কথা হচ্ছে এই একটা ডিসিশন নিয়ে এইটা, এবং সেটা কিন্তু হচ্ছে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রেই জিনিসটা আলটিমেটলি সেটা ধরেন ব্যাড লাকও হতে পারে। 3টা ম্যাচেই কিন্তু এই ধরনের ঘটনা হয়েছে। রিয়াল মাদ্রিদ নিজেদেরকে ভাবতে পারে যে তাদের ব্যাড লাক হিসেবে, কিন্তু আবার ধরেন আপনি লা লিগার ছোট ক্লাবগুলোর দিকে তুলনামূলক যদি যান, তারা সবসময় বলবে যে আমরা যখন রিয়াল বার্সার এগেইনস্টে খেলি সব সিদ্ধান্ত তো আমাদের বিপক্ষে যায়। এইখানে দুই রকম মতবাদ আপনি পেতে পারেন, কিন্তু তাতে যেটা হয়েছে যে লা লিগার পয়েন্ট টেবিলে কোনো নড়চড় হয় নাই। জয়টা পেয়েছে আসলে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদও লাল কার্ড দেখেছে, তারাও ওই জায়গায় 1-1 গোলে ড্র করেছে। এবং বার্সেলোনা এখন যদি তাদের পরের ম্যাচটা রায়ো ভায়াকানোর বিপক্ষে সোমবার রাতে জিতে যায়, যেটা বাংলাদেশ সময় মঙ্গলবার পরে আসলে, তাহলে বার্সেলোনা পয়েন্ট টেবিলের উপরে উঠে যাবে। কারণ আতলেতিকো মাদ্রিদ তারা সেল্টা ভিগোর সাথে গেল রাতেই ম্যাচটা ড্র করেছে এবং সেখানেও একটা লাল কার্ডের ঘটনা ঘটেছে। পাবলো ব্যারিওস তিনি রেড কার্ড দেখেছেন, এবং আপনি যদি হিসেব করেন যে 1 মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার পাবলো ব্যারিওস আসলে ডিরেক্ট রেড কার্ড দেখলেন। লেভারকুজেনের ম্যাচে তিনি দেখেছিলেন এবং এই ম্যাচেও আসলে তিনি রেড কার্ড দেখলেন ম্যাচের একেবারে 7 মিনিটে। এরপর লাগো আসপাস তিনি গোল করলেন, তার গোলে এগিয়ে গেল সেল্টা ভিগো। একেবারে শেষ দিকে এসে সরলতের গোল, আতলেতিকো মাদ্রিদ 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো। আতলেতিকো মাদ্রিদের এই ম্যাচটায় ব্যারিওসের যে রেড কার্ড, এইটা নিয়ে আবার কোনো সন্দেহ নেই। না, ওইটা ডাইরেক্ট রেড কার্ড, এটা পরিষ্কার রেড কার্ড। এবং রেড কার্ড দেখে তিনি যখন মাঠ ছাড়লেন, আতলেতিকো মাদ্রিদ জানে তারা বিপদে পড়ে গেছে। ফার্স্ট হাফে একটা অন টার্গেটে শট নাই আতলেতিকো মাদ্রিদের। এরপরে গিয়ে আতলেতিকো মাদ্রিদ সেকেন্ড হাফটা শুরু করলো, পেনাল্টিটা যখন কনসিড করলো তারা, সেই পেনাল্টিতে ইয়াগো আসপাস গোল করলেন। এর আগে ফার্স্ট হাফে একটা বাজে মিস, ইয়াগো আসপাস সাইড বেঞ্চে বসে দেখেছেন। আসপাস যখন গোল করলেন তখন মনে হচ্ছে যে 2006 সালের পরে আতলেতিকো মাদ্রিদের মাঠে এসে প্রথমবারের মতো জিতে যাবে সেল্টা ভিগো। এবং এই যে সিভিতাস মেট্রোপলিটানো নতুন স্টেডিয়াম হওয়ার পরে এখানে কোনো ম্যাচে তারা হেরেছে, সেল্টা ভিগো বারবারই হেরেছে। কিন্তু আতলেতিকো আর সেল্টা ভিগোর ম্যাচ শেষে গিয়ে জমে, এটা হচ্ছে গেল কয়েক বছরের ধারাবাহিকতা বলে। সেইখান থেকে আমরা দেখলাম যে সরলত আতলেতিকো মাদ্রিদের যে শক্তি, তার একটা অন্যতম কারণ হচ্ছে এই যে সরলতকে নামানোর সুযোগ তাদের আছে। সরলত নেমে যে ফিনিশিং করেছেন একটা লং বল থেকে, একটা রিসিভ, তারপর সেখান থেকে চমৎকার ফিনিশিং, এই সিজনে তার একটা বড় ইম্প্যাক্ট থাকছে। কিন্তু আতলেতিকো মাদ্রিদ আসলে সুযোগ হারাচ্ছে আড়ালে আবডালে, যে ব্যাপারটা তাদেরকে সিজনের পরের অংশ গিয়ে ভোগাবে। এবং আমার ধারণা তারা একটা সময় গিয়ে এই সুযোগগুলো হাতছাড়া করার কারণে, লা লিগার ওই শীর্ষস্থানে থাকার সুযোগ হাতছাড়া কারণে তাদের লিগ যেতে হবে না। তার মানে আলটিমেটলি হচ্ছে যে আপনার বার্সেলোনা তারা যদি নিজেদের নেক্সট ম্যাচটা জিতে যায় তাহলে আসলে পয়েন্ট টেবিলের চেঞ্জটা হচ্ছে। আর যদি বার্সেলোনা তারা রায়ো ভায়াকানোর সাথে যদি ড্র করে বা হারায়, তখন 1-2 কোনো চেঞ্জ হচ্ছে না। তবে ভায়াকানো কিন্তু পয়েন্ট টেবিলের 6 নম্বরে রয়েছে, মানে ভায়াকানো এত ইজি কোনো কম্পিটিটর হবে না বার্সেলোনার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.